আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? সাথে আছি আমি তুষার আহমেদ। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটি বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজকে আমরা কারক নিয়ে কথা বলবো। তো কারক কি, কত প্রকার, কি কি, এটা আমরা আজকে আলোচনা করব। এখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো প্রথমত আমরা দেখব কারক কি, কারক কাকে বলে। তো একটি ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্কই কারক। একটি ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্কই কারক। তাই বলা যায় পদের সাথে পদের সম্পর্ককেই কারক বলে। অর্থাৎ একটি পদের সাথে আরেকটি পদের সম্পর্ক হচ্ছে কারক। যেরকম আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি, পাছে লোকে কিছু বলে, লোকে বলে, দশে মিলে করি কাজ। এখানে দেখেন আপনি একটা জিনিস খেয়াল করে, যে আমরা বলছি দশে মিলে করি কাজ। এখানে কাজটা কয়জন করতেছে? 10 জনকে বোঝানো হচ্ছে। তো একটা পদের সাথে আরেকটা পদের কিন্তু সম্পর্ক বোঝানো হচ্ছে। দশে মিলে করি কাজ, এখানে কাজটা 10 জন করতেছে বিদায় এটা কি একটা পদের সাথে, এই 10 জনের সাথে কাজটা কি আছে, একটা সম্পর্ক আছে। তো সম্পর্ক, এই যে 10 জনের সাথে যে কাজে যে সম্পর্কটা তৈরি করা হচ্ছে, এটাই হচ্ছে কি কারক। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, বুলবুলিতে দান খেয়েছি। এখানে দেখেন দান খেয়েছে কে? বুলবুলি। তো বুলবুলির সাথে দানের, এই যে খেয়েছে, যে দানটা খেয়েছে, যে খেয়েছে সাথে বুলবুলির যে সম্পর্কটা, এটা হচ্ছে কি কারক। অর্থাৎ একটি পদের সাথে আরেকটি পদের সম্পর্ক তৈরি করাকে কি বলে? কারক বলে। কারক কত প্রকার, কি কি? আচ্ছা, আমরা একটা বিষয় জানি যে নতুন ব্যাকরণ অনুযায়ী, একাডেমিক কারকের যে নতুন ব্যাকরণ অনুযায়ী যেগুলো ধরা হয়েছে, সেগুলো হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, সম্বন্ধকারক। এগুলো হচ্ছে নতুন ব্যাকরণ অনুযায়ী। আর আগে ছিল কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদানকারক, অধিকরণকারক। এখন বর্তমানে কিন্তু সম্পাদন কারকটা নেই। আবার এখানে কি নতুন সম্বন্ধ কারকটা কি করেছে? যুক্ত করেছে। এটা আমাদেরকে জানতে হবে। তো আজকে আমরা প্রত্যেকটা কারকের প্রত্যেকটা প্রকারকে আমরা প্রশ্ন করে করে এটা সমাধান করব। যেমন কর্তৃকারক প্রশ্ন করলে আমরা কর্তৃকারকের সমাধান বের করব। তারপরে কর্মকারকের প্রশ্ন করে কর্মকারকের সমাধান বের করব। করণকারক প্রশ্ন করে, এভাবে প্রত্যেকটা প্রশ্ন করে করে আমরা সমাধান বের করব। তো আমরা প্রথমে যাচ্ছি কর্তৃকারক। আচ্ছা, আমরা একটা বিষয় আগে বলে নিই। কর্তৃকারক মানে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ভাবে প্রশ্ন করে করে এটার সমাধানটা আমরা বের করব। যেমন আমি আপনাদের যদি বলি, কর্তৃকারকে কে বা কারা দ্বারা, কোনো বাক্যকে কে বা কারা দ্বারা যখন প্রশ্ন করে কোনো উত্তর পাবেন, কে বা কারা দ্বারা প্রশ্ন করে যখন কোনো উত্তর পাবেন, সেটা হচ্ছে কর্তৃকারক। উদাহরণস্বরূপ বলতে পারি, মেয়েরা ফুল তোলে, মেয়েরা ফুল তোলে। আমি আবার বলতেছি, কর্তৃকারক হচ্ছে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যখন উত্তর পাবেন, সেটাই হচ্ছে কি কর্তৃকারক। যেরকম কে বা কারা, এখানে বলে মেয়েরা ফুল তোলে, কে ফুল তোলে বা কারা ফুল তোলে? মেয়েরা ফুল তোলে। আবার আমরা বলতে পারি যেরকম রাহাত ফুটবল খেলে, কে ফুটবল খেলে? রাহাত ফুটবল খেলে। রাহাত খেলে না, এটা কে দ্বারা? আমরা কি প্রশ্ন করে উত্তর পাচ্ছি না? তো কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, তাহলে সেটা হচ্ছে কি কর্তৃকারক। এটা আমাদেরকে তো বুঝতে হবে। তারপরে আরো যেরকম আমরা যদি বলতে পারি, দশে মিলে করে কাজ। এখানে কে কাজ করে বা কারা কাজ করে? কে কাজ করে? দশে মিলে। আচ্ছা, আবার যদি আমরা দেখতে পাই যে বুলবুলিতে দান খেয়েছে, কারা দান খেয়েছে? বুলবুলিতে। ঠিক আছে, তো এইগুলো বুঝতে হবে। বা কে দান খেয়েছে? বুলবুলি। হ্যাঁ, মানুষ ভাবে এক আর হয় আরেক। মানুষ ভাবে এক আর হয় আরেক। কে ভাবে? মানুষ ভাবে, কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে। তো হচ্ছে কর্তৃকারক। এখানে কর্তা, এই যে মেয়েরা ফুল তুলে, এখানে কর্তা হচ্ছে মেয়েরা। ঠিক আছে, কর্তৃকারক। তো কর্তৃকারক গুলো আমাদেরকে বুঝতে হবে। তো কর্তৃকারক এখানে প্রকারভেদ দেওয়া আছে। কর্তৃকারক
বাক্যের প্রক্রিয়া সম্বন্ধে বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী চার প্রকারের হয়ে থাকে। যেমন কি হচ্ছে মুখ্য কর্তা, যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে কি মুখ্য কর্তা। যেরকম আমরা বলতে পারি যে আমি ভাত খাই, মুখ্য কর্তা। এখানে কি আমি নিজের কাজটা নিজেই করতেছি। আচ্ছা, আমরা মুখ্য কর্তা তাহলে বুঝতে পারলাম। এখন হচ্ছে আমরা প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা এই দুইটা সম্পর্কে আমরা জানবো। এই দুইটা সম্পর্কে একসাথে এই জন্য বলছি যে এই দুইটা কাছাকাছি, একটা বুঝতে পারলে আরেকটা এমনিতেই আপনি মোটামুটি বুঝতে পারবেন। তারপরে দেখেন প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা। প্রযোজক হচ্ছে ডিরেক্টর আর হচ্ছে প্রযোজ্য কর্তা হচ্ছে অ্যাক্টর। আচ্ছা, এখন এক্ষেত্রে যদি আমি বলি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এটা কিন্তু প্রায় প্রায় অনেকগুলা ইউটিউব চ্যানেলে অনেক বাইরে ক্লাস করেছে, এটা তো আপনারা জানেন যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এক্ষেত্রে দেখেন আমি যদি বলছি চাঁদ দেখাচ্ছে, কে দেখাচ্ছে, যেটা কে দেখাচ্ছে? মা দেখাচ্ছে। তাহলে মা হচ্ছে প্রযোজক, আর প্রযোজ্য মানে অ্যাক্টর কাকে দেখাচ্ছে? শিশুকে দেখাচ্ছে। তো প্রযোজ্য হচ্ছে, শিশু হচ্ছে কি প্রযোজ্য। তো প্রযোজক আর প্রযোজ্যর মধ্যে পার্থক্যটা আবার বলতেছি। যেরকম বললাম শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে, এখানে দেখেন কাজ কি একটা পড়াচ্ছে। কিন্তু আমি যদি বলি এখানে প্রযোজককে, আপনারা তো অবশ্যই বলতে পারবেন প্রযোজকটা হচ্ছে শিক্ষক। শিক্ষক প্রযোজ্য মানে কাকে পড়াচ্ছে? ছাত্রদেরকে। ঠিক আছে? তো প্রযোজক আর প্রযোজ্য এই দুইটা মনে হয় ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার বলতেছি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মা হচ্ছে প্রযোজক, আর কাকে দেখাচ্ছে? শিশুকে দেখাচ্ছে, শিশু হচ্ছে প্রযোজ্য। মানে মা দেখাচ্ছে, শিশু দেখতেছে। আবার বলতেছি শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে, এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক, আর তাদেরকে পড়াচ্ছে? ছাত্রদেরকে। ছাত্র হচ্ছে প্রযোজ্য। আর ব্যতিহার কর্তা, কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কি? বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখন দেখেন বাঘেও জল খাচ্ছে, আবার মহিষেও জল খাচ্ছে, কিন্তু দেখেন জল খায় লাস্ট কিন্তু একবার বলছে। ঠিক আছে? একটা ক্রিয়া প্রকাশ করতেছে, একটা ক্রিয়া বোঝাচ্ছে না বাঘে মহিষ এক ঘাটে জল খায়। জল খায় বোঝাচ্ছে কাকে কাকে বোঝাচ্ছে? বাঘকে এবং মহিষকে। তো এখানে এটা এই জন্যই বলা হয়েছে যেটাকে ব্যতিহার কর্তা। কোন বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদেরকে কি বলে? ব্যতিহার কর্তা বলে। তো ইনশাল্লাহ আপনারা কর্তৃকারক আশা করি বুঝতে পেরেছেন। তো তারপর আমরা চলে যাব কর্মকারক। কর্মকারক, তো আগে আমরা কর্মকারককে প্রশ্ন করি যে কর্মকারককে প্রশ্ন করলে আমরা মানে কিভাবে প্রশ্ন করলে আমরা কর্মকারক পেতে পারি, বা কোন রকমের প্রশ্ন করলে আমরা কর্মকারক বুঝতে পারবো, ধরতে পারবো। তো কর্মকারক আমরা যদি কি বা কাকে দ্বারা, আগে বলছি কর্তৃকারক কি বলছি, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা কি কর্তৃকারক পাই। আর কর্মকারকের ক্ষেত্রে এরকম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কর্মকারক পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা উদাহরণ দিতে পারি যেরকম যে বাবা আমাকে একটি কলম কিনে দিল। আমি আবার বলছি কর্মকারক কি বা কাকে দ্বারা। তো কি বা কাকে দ্বারা যখন প্রশ্ন করো তখন এটা হচ্ছে কি কর্মকারক। তো বাবা আমাকে একটি কলম কিনে দিল, এখানে দেখেন বাবা আমাকে কি কিনে দিল, যেহেতু আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, বাবা আমাকে কি কিনে দিল, এখানে কলম কিনে দিল। আমরা পেয়েছি না, উত্তর পেয়েছি না, বাবা আমাকে একটি কলম কিনে দিল। বাবা আমাকে কি কিনে দিল? কলম কিনে দিল। তো এখানে কলমটা কি কর্ম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা জানি সেটা হচ্ছে কর্মকারক। তো এখানে কর্মকারক বলা হয়েছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। কর্মকারক দুই প্রকার, একটা হচ্ছে কি মুখ্য কর্ম, আর একটা গৌণ কর্ম। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক এবং গৌণ কর্ম কি প্রাণীবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকে গৌণ কর্মের বিভক্তি যুক্ত হয়, মুখ্য আর মুখ্য কর্ম হয় না। আচ্ছা, আমরা এখানে মুখ্য কর্ম আর গৌণ কর্ম দুটো আলাদা ভাবে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন আমরা একটা উদাহরণে যাচ্ছি। যেরকম
বাবা আমাকে একটি কলম কিনে দিল। আমরা বলেছি মুখ্য কর্ম কি? মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক কর্ম আর গৌণ কর্ম হচ্ছে ব্যক্তিবাচক। আচ্ছা দেখেন, বাবা আমাকে একটি কলম কিনে দিল। এখানে বাবা, আমি বলছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে। আচ্ছা, বাবা কাকে কলম কিনে দিয়েছে? আমাকে। তাহলে আমি কি? গৌণ কর্ম। আমরা একবারে বলছি কি গৌণ কর্ম হচ্ছে ব্যক্তিবাচক। বাবা কাকে কিনে দিল? আমাকে। তাহলে আমি কি? গৌণ কর্ম। যদি বলেন আপনি কাকে কিনে দিল? আমাকে। এখন আমাকে, আমি কি ব্যক্তি না বস্তু? যদি আমি ব্যক্তি থাকি তাহলে এটা কি? গৌণ কর্ম। তো আমাকে যেহেতু বলছি, তাই আমি গৌণ কর্ম ব্যক্তিবাচক। আমরা বলছি, প্রথমে বলে নিলাম যে মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক আর গৌণ কর্ম হচ্ছে ব্যক্তিবাচক। এখন যদি বলি বাবা আমাকে একটি কলম কিনে দিল, কি কিনে দিল? কলম কিনে দিল। এখানে কলমটা কি? কলমটা হচ্ছে মুখ্য কর্ম। তো আমরা আশা করি মুখ্য কর্ম এবং গৌণ কর্ম আমরা দুইটা বুঝতে পেরেছি। না বুঝতে পারলে ইনশাল্লাহ জানাবেন, নেক্সট কোনো ক্লাসে আরো ভালো করে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। তো এরপরে আমরা দেখি কি করণ কারক। করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনে যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। আচ্ছা, আগে আমরা প্রশ্ন করি, করণ কারককে প্রশ্ন করলে আমরা দেখি কি কি দ্বারা প্রশ্ন করা হয়। তো আমরা যদি বলি কি দিয়ে প্রশ্ন করলে বা কিসের দ্বারা, আবার বলতেছি করণ কারক আমরা এভাবে ধরতে পারবো, কি দিয়ে প্রশ্ন করব এবং কিসের দ্বারা প্রশ্ন করব। কি দিয়ে এবং কিসের দ্বারা প্রশ্ন করলে আমরা করণ কারক পেয়ে যাব। আমরা যদি একটি উদাহরণ দেই, যেমন বেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। আচ্ছা, এখানে যদি আপনি বলেন যে কি দিয়ে চাষ করা সম্ভব নয়? বেড়া দিয়ে। কি দিয়ে চাষ করা সম্ভব নয়? বেড়া দিয়ে। আপনি কি দিয়ে বা কি দ্বারা বলছি কিন্তু। তারপরে যদি আমরা বলি ব্যায়ামে শরীর ভালো হয়। আচ্ছা, আমি যদি বলি কিসের দ্বারা শরীর ভালো হয়? কিসের দ্বারা শরীর ভালো হয়? তাহলে আপনি বলবেন কি? ব্যায়ামের দ্বারা। আমরা বলছি কিসের দ্বারা বা কি দিয়ে, এই দুইটা বিষয় দিয়ে আমরা প্রশ্ন করে কি করণ কারক বের করব। তারপরে যদি বলি কথায় চিড়ে ভিজে না। আচ্ছা, এখানে দেখেন কথায় চিড়ে ভিজে না। এখানে চিড়ে ভিজে না কিসের দ্বারা? কথার দ্বারা। কিসের দ্বারা চিড়ে ভিজে না? কথা দ্বারা। তো এইভাবে আমরা প্রশ্ন করে করে কারকগুলোকে, করণ কারককে আমরা বের করবো ইনশাল্লাহ। তারপরে দেখেন সম্পাদন কারক। যাকে সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্পাদন কারক বলে। আচ্ছা, সম্পাদন কারক আমরা এরকম ভাবে বুঝতে পারি, শর্ত ছাড়া দান করা, নিঃস্বার্থে কাউকে কোনো কিছু দেওয়া হচ্ছে কি সম্পাদন কারক। সম্পাদন কারকের আমরা উদাহরণ এরকম ভাবে দেখতে পারি যে ভিক্ষুককে ভিক্ষা দাও। আচ্ছা, আপনি দেখেন ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার পরে ভিক্ষুক আপনাকে কিছু দেবে এই আশা করে কি আপনি ওকে দান করেছেন? অবশ্যই না। আপনি ভিক্ষুককে সত্য ত্যাগ করে তাকে আপনি নিঃস্বার্থে দান করেছেন, ভিক্ষুককে ভিক্ষা দিয়েছেন। আবার দেখেন আপনি যেরকম, আবার আপনি বলতে পারেন যে দুপাকে কাপড় দাও। এখানে কিন্তু এটা কিন্তু আপনি দিচ্ছেন, কিন্তু দুপাকে কাপড় দেওয়া এটা কিন্তু আপনি কিন্তু সত্য ত্যাগ করে দিচ্ছেন না। দুপাকে কাপড় দিচ্ছেন কাপড় ধোয়ার জন্য, এটা পরবর্তীতে আপনি আবার কি করবেন? এটা আনবেন। তো এটা কিন্তু আপনি সত্য ত্যাগ করে দিচ্ছেন না। তো সবকটা মানে সব দেওয়ায় যে আপনি সত্য ত্যাগ করে দিচ্ছেন এই বিষয়টা এরকম না। যেরকম বললাম গরিবকে ভিক্ষা দাও, এই বাক্যে গরিবকে ভিক্ষা একেবারেই দেয়া বোঝায়, অর্থাৎ তা বিনামূল্যে দেয়া হয় বলে এটা সম্প্রদান কারক। আবার আপনি দুপাকে কাপড় দাও, এই বাক্যে দুপাকে কাপড় দান করা বোঝায় না, দুপাকে কাপড় কাচতে দেয়া বোঝায়, তাই তা কি সম্পাদন কারক নয়। এটা কি হবে? এটা হবে কর্মকারক। তো এটা আমাদেরকে বুঝতে হবে, সম্পাদন কারক আর কর্মকারকের মধ্যে তফাৎটা আমাদেরকে বুঝতে হবে। অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, গুরুজনদের সম্মান করো। সত্য ত্যাগ করে তো করছেন এগুলো, ঠিক আছে না? এগুলো আমাদেরকে কি করতে হবে?
বুঝতে হবে। তারপর হচ্ছে অপাদান কারক, যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। অর্থাৎ আমরা এটা অপাদান কারকটা এরকম ভাবে বুঝতে পারি যে কোথা হতে উৎপন্ন হচ্ছে, আবার কোথা থেকে, মানে কোনো কিছু থেকে উৎপন্ন হচ্ছে আবার কোনো কিছু থেকে বিচ্যুত হচ্ছে, এগুলো হচ্ছে কি অপাদান কারক। কোনো কিছু থেকে উৎপন্ন হচ্ছে আবার কোনো কিছু থেকে বিচ্যুত হচ্ছে, এটা হচ্ছে কি অপাদান কারক। এটা প্রশ্ন করলে এরকম কোথা হতে, কোথা হতে, এই 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 শব্দটা দ্বারা যদি প্রশ্ন করেন তাহলে আপনি অপাদান কারকটা পেয়ে যাবেন। যেরকম আমরা উদাহরণস্বরূপ যদি দেখতে পারি, ধান থেকে চাল হয়, ধান থেকে চাল হয়। এই যে আমরা থেকে বললাম যে কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া বা উৎপন্ন হওয়া মূলত কি অপাদান কারক। আচ্ছা, ধান থেকে দেখেন কি হচ্ছে, চাল উৎপন্ন হচ্ছে। তারপরে যেরকম জলে বাষ্প হয়, জল থেকে কি হচ্ছে বাষ্প হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে কি অপাদান কারক। বাদ থেকে যাও হয়, তারপরে বলতে পারেন তেলে তৈল হয়, টাকায় টাকা হয়, এই জাতীয় শব্দগুলো হচ্ছে মূলত অপাদান কারক। এই জাতীয় শব্দগুলো মূলত অপাদান কারক, এগুলো আমাদেরকে বুঝতে হবে। যেরকম অপাদান কারকের কিছু উদাহরণ নিচে দেওয়া হয়েছে এখানে। বিচ্যুত গাছ থেকে পাতা পড়ে, তারপর গৃহীত শক্তি থেকে মুক্ত মেলে, জাত জমি থেকে ফসল পায়, বিরত পাপে বিরত হও। আচ্ছা, এই এই উদাহরণগুলো একটু ডিফিকাল্ট, তারপর আমি সহজগুলো বলে দিয়েছি। যেরকম বললাম যে তিলে তৈল হয়, টাকায় টাকা হয়, এগুলো ইনশাল্লাহ সহজ আছে, আপনারা বুঝতে পারবেন। তারপরে দেখেন অধিকরণ কারক, ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক সপ্তমী অর্থাৎ এ অতে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। এ অতে ইত্যাদি বিভক্তি কি হয়, অধিকরণ কারকে যুক্ত হয়। এখন যদি আমরা বলি আমরা প্রশ্ন করলে কিভাবে অধিকরণ কারক পাবো, এখানে কবে, কোথায়, কখন, এগুলো দ্বারা প্রশ্ন করলে আমরা অধিকরণ কারক পেয়ে যাবো ইনশাল্লাহ। কবে, কোথায়, কখন, এই শব্দগুলো দ্বারা আমরা কি যদি প্রশ্ন করি তাহলে আমরা অধিকরণ কারক পেয়ে যাব। যেরকম আমরা উদাহরণস্বরূপ যদি দেখতে পারি, আচ্ছা অধিকরণ কারক আমরা উদাহরণ যদি দেখতে পাই তাহলে এরকম যে ট্রেন ঢাকা পৌঁছলো। আমরা বলেছি অধিকরণ কারকের উদাহরণগুলো, মানে প্রশ্নটা এভাবে করলে কবে, কোথায়, কখন। এখন যদি আমি বলি কখন পৌঁছলো, কখন পৌঁছলো, ট্রেন ঢাকা পৌঁছলো। আমি যদি বলি কোথায় পৌঁছলো, আমরা বলছি কবে, কোথায়, কখন দ্বারা প্রশ্ন করলে আমরা অধিকরণ কারক পেয়ে যাব। যদি বলি কোথায় পৌঁছলো, আপনি বলেন ট্রেন ঢাকা পৌঁছলো, এখানে কি ঢাকা পেয়ে গেছেন। তারপরে যদি বলি সমুদ্রে লবণ আছে, যদি বলি কোথায় লবণ আছে, সমুদ্রে লবণ আছে। তারপরে কাজে মন দাও, কোথায় মন দাও, কাজে মন দাও। তারপরে যদি বলি গোলাপে গন্ধ আছে, কিসে গন্ধ আছে বা কোথায় গন্ধ আছে, গোলাপে। এগুলো প্রশ্ন করলে আমরা কবে, কোথায় এবং কখন দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা অধিকরণ কারক পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা এইভাবে প্রশ্ন করে করে কারকগুলো ইনশাল্লাহ পাবো। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এগুলো আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। আজকের এই ক্লাসে মূলত সবকটা টপিক আমরা ধরে ধরে জাস্ট প্রশ্ন করে সমাধান করলাম। এক্ষেত্রে আমরা হচ্ছে সবকটা মোটামুটি যদি একবার দেখি তাহলে হচ্ছে আমরা সবকটা ইনশাল্লাহ পারবো। প্রত্যেকটা টপিকের উপর আমরা সেরকম ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে ক্লাসগুলো করতে পারি নাই। যদি ক্লাসগুলো করতাম তাহলে হয়তো অনেক লম্বা হতো। ইনশাল্লাহ আমরা এর পরে থেকে
এরপরে যে যদি কারকের উপর ক্লাস করি, তাহলে আমরা প্রত্যেকটা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, প্রত্যেকটা কারক আমরা ইনশাল্লাহ আলাদা আলাদা ভাবে ক্লাস করে প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।